প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুঃখিত, নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে প্রথম লাইভটি কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমি বিবিএ প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে টাইম ভ্যালু অফ মানি থেকে আমি তৃতীয় লেকচার শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারে আমি যে প্রয়োজনীয় কিছু সূত্রাবলী দিয়েছিলাম তোমাদেরকে, আমরা এক নজর দেখে নিই। সিঙ্গেল অ্যামাউন্ট বা লামসামের জন্য আমরা এই সূত্রটি ইউজ করব, এফ বি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এবং পিভি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাছাড়া আমরা যদি সাধারণ বার্ষিক বৃত্তি হয় বা অর্ডিনারি এনওইটি হয়, তাহলে এফ ভির ক্ষেত্রে এনওইটি থাকলে মূল সূত্রে এ থাকবে, এ মিনস এনওইটি a into 1 plus r whole to the power n minus 1 divided by r। আর পিভির ক্ষেত্রে আমি একই সূত্র ব্যবহার করেছি, একটু খেয়াল করো, নিচে শুধু 1 plus r whole to the power n অতিরিক্ত হবে। আর সে এনওইটি যদি প্রদেয় বা অগ্রিম হয়, মানে এই এনওইটি যদি বা বার্ষিক বৃদ্ধি যদি সময়ের শুরুতে হয়, সেক্ষেত্রে আমরা মূল সূত্রের সঙ্গে ইন্টু দিব 1 প্লাস আর। এটা এফবির ক্ষেত্রে হবে এবং পিভির ক্ষেত্রে হবে। তাছাড়া আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এর একটি ফর্মুলা দেখেছিলাম। তো আজকে আমরা এই ফর্মুলাগুলোর এই প্রয়োগ দেখব কিছু গাণিতিক সমস্যায়। সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, ফারহানা লিমিটেড ওয়ান্টস টু ক্রিয়েট এ সিঙ্কিং ফান্ড। ফারহানা লিমিটেড একটি সিঙ্কিং ফান্ড সৃষ্টি করতে চায়। সিঙ্কিং ফান্ড মিনস এটা হচ্ছে নিমজ্জিত তহবিল। কোনো প্রতিষ্ঠান ভবিষ্যতে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য অথবা কোনো ঋণ পরিশোধের জন্য বর্তমানে লাভ থেকে যদি কোনো টাকা কোনো তহবিলে স্থানান্তর করে, সেটা গোপন তহবিল বা নিমজ্জমান তহবিল হিসেবে থাকতে পারে। তো এখানে সে একটি সিঙ্কিং ফান্ড ক্রিয়েট করতে চায় টু রিডিম এ পোর্শন অফ ইটস ডেপ্ট ক্যাপিটাল অফ টাকা 13,50,000। তো 13,50,000 টাকা ঋণকৃত মূলধন পরিশোধ করার জন্য, টু বি ম্যাচিউরড, যেটা ম্যাচিউরড হবে আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে। তাহলে সেই যে রিডিমেবল ডেপ্ট নিয়েছে, পরিশোধযোগ্য ঋণপত্র, এটি 10 বছর পরে ম্যাচিউরড হবে। তার মানে 10 বছর পরে এটা পরিশোধ করতে হবে। কত টাকা? 13,50,000 টাকা। তাহলে 13,50,000 টাকা যেহেতু 10 বছর পরে পরিশোধ হবে, তাহলে 13,50,000 টাকাকে আমরা বলবো এফ ভি। টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে এটাকে আমরা বলবো এফ ভি বা ফিউচার ভ্যালু। দি কোম্পানি ইজ ডেলিভারেটিং, কোম্পানি চিন্তা করছে বা ভাবছে টু পুট টাকা 75,000 ইন্টু দি ফান্ড ইচ ইয়ার। তো এই 13,50,000 টাকা পরিশোধ করার জন্য কোম্পানি এখন চিন্তা করছে সে 75,000 টাকা রাখতে। কোথায় রাখবে? ইন্টু দি ফান্ড, এই তহবিলে রাখবে ইচ ইয়ার, প্রতি বছর। একটু খেয়াল করো, এই যে 75,000 টাকা কোম্পানি ফান্ডে রাখবে, এখানে কিন্তু ইচ ইয়ার বলা আছে, প্রতি বছর। তো প্রতি বছর যদি আমরা টাকা রাখি বা প্রতি বছর যদি টাকা প্রদান করি, এটাকে আমরা বলি এনুইটি। দি ফান্ড ইজ এক্সপেক্টেড টু বি আর্নিং, আশা করা যাচ্ছে ফান্ডে আয় অর্জন হবে 12% পার ইয়ার, প্রতি বছর 12%। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেলাম। তাহলে এখানে আমরা দেখি, এই প্রশ্নে আমরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য প্রথম 13,50,000 টাকা পেলাম, এটাকে আমরা বললাম ফিউচার ভ্যালু, কারণ হচ্ছে এটি 10 বছর পরে পরিশোধ করা হবে। আবার এখানে বছরের সংখ্যা পেলাম 10, এখানে 75,000 টাকা পেলাম যা প্রতি বছর রাখবে। প্রতি বছর যদি আমরা কোনো টাকা আদান প্রদান করি বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, তাহলে সেটাকে আমরা বলি এনুইটি। আর এই ফান্ডে আয় হবে 12% বা 12%। এতে বলা আছে, শুড দি ফান্ড বি লার্জ এনাফ, ফান্ডটা কি পর্যাপ্ত বড় হবে টু রিপে, পরিশোধ করতে দি ম্যাচুরিটি ভ্যালু, পরিপক্ক মূল্য আফটার 10 ইয়ার্স, 10 বছর পর। এখানে বলা হয়েছে এই যে ফান্ডে প্রতি বছর 75,000 টাকা করে রাখা হবে, এই ফান্ডটা কি পর্যাপ্ত লার্জ হবে কিনা, কি করার জন্য? টু রিপে দি ম্যাচুরিটি ভ্যালু, এই ম্যাচুরিটি ভ্যালুটা পরিশোধ করার জন্য। কখন? আফটার 10 ইয়ার্স। তাহলে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে
এই যে আমরা প্রতি বছর ৭৫,০০০ টাকা করে রাখছি, এই ৭৫,০০০ টাকা 10 বছর পরে 13,50,০০০ টাকা হয় কিনা। বিতে বলা আছে ইফ নট, যদি না হয়, মানে যদি 13,50,০০০ টাকা ৭৫,০০০ টাকা প্রতি বছর রেখে যদি পরিশোধ করা না যায়, হোয়াট শুড বি দ্য অ্যানুয়াল ডিপোজিট, বার্ষিক ডিপোজিটটা কত হবে ইনটু দি ফান্ড অর ইনটু দি ডেপ্ট, ওই ডেপ্টের জন্য বার্ষিক ডিপোজিট কত হবে। আমরা এ যদি সমাধান করি তাহলে এতে বলবো গিভেন ডেট, একে আবার আমরা রিকোয়ারমেন্টটা দেখে নিব। একে বলা আছে যে ফান্ডটি কি যথেষ্ট লার্জ হবে কিনা টু রিপে দ্য ম্যাচুরিটি ভ্যালু, তাহলে এই ফান্ড নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে এ এর জন্য দেয়া আছে প্রতি বছর রাখা হবে ৭৫,০০০, তো গিভেন ডেট এ ইকুয়াল টু 75,000, এখানে বছর দেওয়া আছে 10 বছর, এন ইকুয়াল টু আমরা 10 লিখলাম, আর সুদের হার দেওয়া আছে আর ইকুয়াল টু 12% বা 0.12। তো আমরা জানি যদি প্রতি বছর ৭৫,০০০ টাকা করে আমরা রাখি তাহলে আমরা দেখব 10 বছর পরে সেটা কত টাকা হয়। তো 10 বছর পরে টাকা বের করতে গেলে এফ ভি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এফ ভি এর সূত্র লিখব কার ক্ষেত্রে, এনুইটি এর ক্ষেত্রে। তো আমরা এনুইটির ক্ষেত্রে এফ ভি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এখন এই সূত্রে আমরা মান বসাবো। এ হচ্ছে এনুইটি ৭৫,০০০, 1 প্লাস আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 0.12, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স 10, আবার আর হচ্ছে 0.12, আমরা মান বসালাম। এখন এটা ক্যালকুলেশন করে আমরা লিখব ৭৫,০০০ ইন্টু, আমরা যদি এই অংশটুকু সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি আসে 17.5487 সমান আসে 13,16,153। তাহলে আমরা দেখলাম যদি প্রতি বছর আমরা ৭৫,০০০ টাকা করে এই ডেপ্টের জন্য একটি ফান্ডে রাখি তাহলে ওই টাকা 10 বছর পরে যে মূল্য হবে বা ফিউচার ভ্যালু যেটা হবে সেটার মূল্য 13,16,153। সুতরাং এটা 13,50,০০০ টাকা ডেপ্ট পরিশোধের জন্য যথেষ্ট নয়। তাহলে আমরা একটি কমেন্ট দিয়ে দিব, দি ফান্ড শুড নট বি লার্জ এনাফ, ফান্ডটি পর্যাপ্ত বড় হবে না টু পে দি ম্যাচুরিটি ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালুটা পরিশোধ করার মতো আফটার 10 ইয়ার্স, 10 বছর পর। এখন বলেছে যদি এই ম্যাচুরিটি ভ্যালু পরিশোধ করার মতো লার্জ এনাফ না হয় তাহলে আমাকে কত টাকা হওয়া উচিত। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, যদি পর্যাপ্ত না হয় হোয়াট শুড বি অ্যানুয়াল ডিপোজিট, বার্ষিক ডিপোজিট কত হবে। এখানে তো অ্যানুয়াল ডিপোজিট দেয়া ছিল 75,000, এই 75,000 দিয়ে 13,50,০০০ টাকায় কিন্তু রিপে করা যায় না। তাহলে তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে কত হলে রিপে করা যায়। তাহলে আমাকে একটা অ্যানুইটি নির্ণয় করতে হবে যা অবশ্যই ৭৫,০০০ টাকা থেকে বেশি হবে। তো আমরা অ্যানুইটি নির্ণয় করতে গিয়ে আবার অ্যানুইটির সূত্র লিখব। আমরা লিখব বি এর ক্ষেত্রে গিভেন দ্যাট এফ ভি ইকুয়াল টু 13,50,০০০, প্রশ্নে দেওয়া ছিল এই টাকাটা আমরা পরিশোধ করব। এন ইকুয়াল টু 10 দেওয়া আছে, আর ইকুয়াল টু 0.12, এ ইকুয়াল টু হোয়াট, আমাকে বের করতে হবে প্রতি বছর কত টাকা রাখতে হবে, আর প্রতি বছর যে টাকাটা রাখবো সেটি হচ্ছে এনুইটি। তো আমরা এখানে এনুইটির সূত্র লিখব। এনুইটির ক্ষেত্রে এফ ভি এর সূত্র লিখলাম, মান বসাবো। এফ ভি দেওয়া আছে এখানে 13,50,০০০ এমপ্লয়িজ 13,50,০০০ মান বসালাম। এর মানটা বসাবো না, কারণ আমি এখন এনুইটি নির্ণয় করব কত টাকা ফান্ডে রাখতে হবে। তো বাকি মানগুলো আমি বসালাম। 12% ইন্টারেস্ট, এন হচ্ছে 10, এমপ্লয়িজ 13,50,০০০ ঠিক থাকলো। ওই পাশে এ ইন্টু এ অংশটুকু আমরা ক্যালকুলেশন করলাম, এ ইকুয়াল টু ৭৬,৯২৯ টাকা। তার মানে যদি ফারহানা লিমিটেড প্রতি বছর ৭৬,৯২৯ টাকা প্রতি বছর টাকা জমা রাখে
ওই ফান্ডে, তাহলে 10 বছর পর সে 13,50,000 টাকার যে ডেপ্ট আছে তা পরিশোধ করতে পারবে। তো এখানে একটি কমেন্ট দিব, অ্যানুয়াল ডিপোজিট ইনটু দি ফান্ড শুড বি, ফান্ডে অ্যানুয়াল ডিপোজিট হওয়া উচিত, কত হওয়া উচিত? 76,929। আমি আবার যদি এই প্রবলেমটা ব্রিফ করি, তাহলে কোম্পানি বা ফারহানা লিমিটেড 10 বছর পরে 13,50,000 টাকার একটি ডেপ্ট রিপে করতে চায়। এই জন্য সে প্রতি বছর 75,000 টাকা জমা রাখে। প্রথম প্রশ্ন হচ্ছে 75,000 টাকা জমা রেখে কি সে টাকা পরিশোধ করতে পারবে কিনা, তা জানার জন্য আমি ওই 75,000 টাকার 10 বছর পরের মূল্য বের করলাম বা ফিউচার ভ্যালু। দেখলাম 75,000 টাকা জমা রাখলে ফিউচার ভ্যালু 13,50,000-এর চেয়ে কম হয়, তাহলে সে ওই ফান্ডটি পর্যাপ্তভাবে জমা রাখতে পারেনি। আবার বলা হয়েছে বিতে যদি না পারে অ্যানুয়াল ডিপোজিট কত হওয়া উচিত ছিল। আমি আবার অ্যানুয়াল ডিপোজিটটি নির্ণয় করেছি। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন যেটি আছে, ইউ উইশ টু রিটায়ার আফটার 18 ইয়ার্স। বলছে এখানে আপনি 18 বছর পর রিটায়ার করতে চান, অবসরে যেতে চান 18 বছর পর। এট হুইচ টাইম, ওই সময়ে ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যাকুমুলেটেড এনাফ মানি, আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা জমা করতে চান টু রিসিভ অ্যান এনুইটি, যাতে আপনি একটি এনুইটি পান অফ টাকার 14,000 এ ইয়ার, প্রতি বছর যাতে আপনি 14,000 টাকা পান। এই যে 14,000 এ ইয়ার প্রতি বছর বলা আছে, এই প্রতি বছর দেখে আমরা বলবো এটার নাম হচ্ছে এনুইটি বা এ ফর 20 ইয়ার্স। এটা আপনি 20 বছর পেতে চান অফ রিটায়ারমেন্ট, আপনি রিটায়ারমেন্ট যাওয়ার পরেও 20 বছর পেতে চান। ডিউরিং দি পিরিয়ড বিফোর রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পূর্বের সময়টাতে ইউ ক্যান আর্ন 11% অ্যানুয়ালি। রিটায়ারমেন্টের পূর্বের যে সময়, রিটায়ারমেন্টের পূর্বে কতদিন সময় আছে তার? 18 ইয়ার্স। এই 18 ইয়ার্সে সে আর্ন করবে 11% অ্যানুয়ালি। হোয়েল যেখানে আফটার রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরে ইউ ক্যান আর্ন 8% অন ইউর মানি, আপনি আপনার টাকার উপর 8% উপার্জন করতে পারবেন। তার মানে এখানে রেট অফ ইন্টারেস্ট কিন্তু দুটি দেয়া আছে, একটু খেয়াল করো। রেট অফ ইন্টারেস্ট একটি আছে 11%, অন্যটি হচ্ছে 8%। আবার স্পষ্টভাবে বলে দিয়েছে বিফোর রিটায়ারমেন্টে হবে 11% আর আফটার রিটায়ারমেন্টে হবে 8%। হোয়াট অ্যানুয়াল কন্ট্রিবিউশন, কত বার্ষিক কন্ট্রিবিউশন টু দি রিটায়ারমেন্ট ফান্ড উইল অ্যালাউ ইউ, যে বার্ষিক কন্ট্রিবিউশন কত হলে যা অ্যালাউ করবে আপনাকে টু রিসিভ দি অ্যানুইটি, এই অ্যানুইটি পাওয়ার। কত টাকা অ্যানুইটি? আগেই ছিল 14,000 অ্যানুয়ালি, বার্ষিক। তো এই প্রবলেমটা অপেক্ষাকৃত জটিল, কিন্তু যদি সহজভাবে চিন্তা করি তাহলে এতটা জটিল হবে না। দেখো এখানে ইয়ার্স কিন্তু দুটি দেয়া আছে, 18 ইয়ার্স, 20 ইয়ার্স। একইভাবে রেট অফ ইন্টারেস্ট কিন্তু দেয়া আছে 11%, 8%। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, রিটায়ারমেন্টের আবার দুটি সময় দেয়া আছে, একটি হচ্ছে রিটায়ারমেন্টের পূর্বে, অন্যটি হচ্ছে রিটায়ারমেন্টের পরে। কোন কাজটা আমি আগে করব? খেয়াল করো, রিটায়ারমেন্টে সে যাবে 18 বছর পর। ওই সময়ে সে কিছু টাকা জমা রাখতে চায়, মানে সে চায় যেন এমন কিছু টাকা জমা থাকুক যা থেকে সে এনুইটি পাবে 14,000 টাকা প্রতি বছর ফর 20 ইয়ার্স। এই যে 14,000 টাকা পাবে, এই টাকাটা পাবে 20 বছর, ফর 20 ইয়ার্স বলা আছে। কিন্তু এই যে 20 বছর পাবে, এটা কি রিটায়ারমেন্টের পূর্বে না রিটায়ারমেন্টের পরে, এটা আমাকে বুঝতে হবে। অবশ্যই রিটায়ারমেন্টের পরে, কারণ এখানে বলা আছে 18 ইয়ার্স পরে সে রিটায়ারমেন্টে যাবে। এট হুইচ টাইম, ওই সময়ে সে প্রতি বছর পেতে চায়, তাহলে ওই সময়টা হচ্ছে অবশ্যই রিটায়ারমেন্টের পরে। তাহলে এই যে 14,000 টাকা আছে সে রিটায়ারমেন্টের পরে পেতে চায় প্রতি বছর, তাহলে এই 14,000 টাকা 20 বছর সে পেতে চায়। আমার প্রথম কাজ হবে এই 14,000 টাকা 20 বছর যদি সে পায়, তাহলে ওই 20 বছরে 14,000 টাকার যে টোটাল ভ্যালু কত বা টোটাল প্রেজেন্ট ভ্যালু
কত এটি আমরা নির্ণয় করব রিটায়ারমেন্টের পরে। আর পূর্বের কাজটা এখন করতে পারবো না, কারণ পূর্বে সে কত টাকা জমা রাখবে তা কিন্তু বলা নেই, তা আমাকে বের করতে হবে। এজন্য আমরা রিটায়ারমেন্টের পরের কাজটা আগে করব। আফটার রিটায়ারমেন্ট লিখলাম, আফটার রিটায়ারমেন্টের কাজ করছি। আফটার রিটায়ারমেন্টে কি কি দেয়া আছে? গিভেন দ্যাট এ হচ্ছে 14,000, রিটায়ারমেন্টের পরে সে প্রতি বছর পেতে চায় 14,000, n equal to 20 years, n equal to 20। আর আফটার রিটায়ারমেন্টে রেট অফ ইন্টারেস্ট তুমি দেখো, হোয়াইল আফটার রিটায়ারমেন্টে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, আর ইকুয়াল টু 0.08। এখন এই 14,000 টাকার মোট মূল্য আমি বের করব, মোট বর্তমান মূল্য বের করব, যে যেদিন সে রিটায়ারমেন্টে যাবে 18 বছর পর, ওই দিন এই 20 বছর যে পাবে 14,000 টাকা, ওই দিনে তার বর্তমান মূল্যটা কত তা নির্ণয় করব। তাহলে আমরা পিভির সূত্র লিখব, পিভি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখন মান বসাবো, পিভি এখানে নেই, আমরা নির্ণয় করব, সো লিখব ইকুয়াল টু এর মান বসাবো 14,000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 0.08 আর n হচ্ছে 20। যদি আমরা মান বসাই, এটা যোগ করেছি এখানে 1 প্লাস 0.08 যোগ করলে 1.08 আসে। আমরা যদি এই অংশটুকু সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আসে 9.818147 ইকুয়াল টু 1,37,454 টাকা আসে। তার মানে আপনি যদি প্রতি বছর 14,000 টাকা করে 20 বছর পান, তাহলে এই 20 বছরে প্রাপ্ত টাকার যে বর্তমান মূল্য তা হচ্ছে 1,37,454 টাকা। এখন যে কাজটা করতে হবে, প্রশ্নে আমাকে কি বলেছিল আবার দেখে নেই। হোয়াট অ্যানুয়াল কন্ট্রিবিউশন, বার্ষিক কন্ট্রিবিউশনটা টু দি রিটায়ারমেন্ট ফান্ড, ওই রিটায়ারমেন্টের ফান্ডে বার্ষিক কন্ট্রিবিউশনটা কত হবে, বা কত হলে তা আপনাকে প্রতি বছর 14,000 টাকার এনুইটি দিবে বা এনুইটি পাওয়ার সুযোগ দিবে। তো বার্ষিক কন্ট্রিবিউশনটা আমরা বের করব, আর বার্ষিক কন্ট্রিবিউশনটা অবশ্যই হবে রিটায়ারমেন্টের পূর্বে, সে রিটায়ারমেন্টের পূর্বে টাকাটা রাখবে। তাহলে আমরা এখন লিখব বিফোর রিটায়ারমেন্ট। বিফোর রিটায়ারমেন্টে কি কি দেয়া আছে? আমরা এখানে যে প্রেজেন্ট ভ্যালুটা বের করেছি, খেয়াল করো, এই প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু বর্তমানে নয়, এখন থেকে 18 বছর পরে। কিভাবে? এখন থেকে 18 বছর পরে সে রিটায়ারমেন্টে যাবে, যাওয়ার পর 20 বছর সে 14,000 করে এনুইটি পাবে। তাহলে এই যে আমরা পিভি নির্ণয় করেছি 1,37,000 টাকা, এটা কিন্তু আজকে নয়, এখন থেকে 18 বছর পরে। এখন রিটায়ারমেন্টের পূর্বে, অর্থাৎ আজকে যদি আমি চিন্তা করি, আজকের জন্য এই মূল্যটা কিন্তু হয়ে যাবে এফবি বা ফিউচার ভ্যালু। তাহলে পিভি অফ এনুইটি যেটা আছে আমাদের কাছে, এটা এখন হয়ে যাবে এফবি। এটা আমি বোঝার জন্য লিখলাম। এখন তাহলে গিভেন দ্যাট কি আছে? এফবি ইকুয়াল টু 1,37,454 আর এন হচ্ছে 18, আমরা রিটায়ারমেন্টের পূর্বের কাজ করছি, এন 18, আর হচ্ছে 11%। প্রশ্নে বলা আছে রিটায়ারমেন্টের পূর্বে 11%। এখন আমরা কি নির্ণয় করব? অ্যানুয়াল কন্ট্রিবিউশন, বার্ষিক সে কত টাকা রাখবে। তো প্রতি বছর রাখলে সেটা হচ্ছে এ ইকুয়াল টু হোয়াট। তো আমরা এখন সূত্রের প্রয়োগ করতে হবে। আমরা কোন সূত্রের প্রয়োগ করব? দেখো, যেহেতু এ আছে এনুইটি, আমরা এনুইটির সূত্র লিখব। এনুইটির সূত্র কার ক্ষেত্রে লিখব? এফ ভির ক্ষেত্রে, কারণ আমাদের এফ ভি এর মান দেওয়া আছে। তো আমরা লিখব উই নো এফ ভি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর। মান বসাবো, এফ ভি এর মান আমাদের কাছে আছে 1,37,454 ইকুয়াল টু এর মানটা আমাদের নেই, এটা নির্ণয় করতে বলা হয়েছে, বাকি মানগুলো বসালাম। এখন আমরা এ কে বামে নিয়ে আসবো, এই অংশটুকু সায়েন্টিফিক ক্যালকুলেটরে কাজ করতে হবে।
যেহেতু এ এর মান নির্ণয় করতে হবে, এ ইন্টু পুরো অংশটা বামে নিয়ে আসলাম, এই অংশটি ডানে নিয়ে আসলাম। এখন আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু এই এখানে 50 দিয়ে ভাগ করতে হবে 1,37,454 কে। তো আমাদের এ আসে 2,727.48। তার মানে প্রতি বছর তাকে 2,727.48 টাকা ওই রিটায়ারমেন্ট ফান্ডে রাখতে হবে। যদি রাখে তাহলে সে 18 বছর পর রিটায়ারমেন্টে যখন যাবে তখন প্রতি বছর 14,000 টাকা করে 20 বছর পাবে। সো the annual deposit should be টাকা 2,727.48 ইন্টু দি ফান্ড। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবলেমটি তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। আমি আবারও বলি, এখানে দুটি সময় দেয়া আছে। দেখো, প্রথম কিন্তু 18 ইয়ার্স ছিল প্রশ্নে, আবার ছিল 20 ইয়ার্স। তো 18 ইয়ার্স পর সে রিটায়ারমেন্টে যাবে, তাহলে 18 ইয়ার্সটা হচ্ছে বিফোর রিটায়ারমেন্ট, আর 20 ইয়ার্স যে পাবে সেটা হচ্ছে আফটার রিটায়ারমেন্ট। তো আমরা প্রথমেই গিভেন দ্যাটে ভাগ করে নিব যে কোন ইনফরমেশনগুলো বিফোর রিটায়ারমেন্টের জন্য এবং কোন ইনফরমেশনগুলো আফটার রিটায়ারমেন্টের জন্য। আমরা বিফোর রিটায়ারমেন্ট প্রথম না করে কেন আফটার রিটায়ারমেন্ট করেছি? কারণ আমাদের যে অ্যামাউন্টটা দেওয়া ছিল বা টাকার পরিমাণটা ছিল 14,000, সেটা দেওয়া ছিল আফটার রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরে। এই জন্য এই রিটায়ারমেন্টের পরের কাজটি করে পরে যে 14,000 করে পাবে তার পিভি নির্ণয় করে নিয়েছি। কিন্তু যদি রিটায়ারমেন্টের আগে চলে আসি বর্তমানে, তাহলে ওই নির্ণীত পিভিটা বর্তমানের জন্য হয়ে যাবে এফভি, কারণ 18 বছর পরে যে আমরা পিভিটা নির্ণয় করেছি পরের জন্য, সেটি বর্তমানে এফবি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করছি, প্রবলেম 3, ইউ আর কনসিডারিং টু পারচেজ অ্যান অ্যাপার্টমেন্ট অফ বসুন্ধরা। হ্যাঁ, তুমি চিন্তা করছো একটি অ্যাপার্টমেন্ট কেনার বসুন্ধরা কলাবাগানে, কস্টিং টাকা 40 লাখ, যেটার দাম হবে 40 লক্ষ টাকা। ইউ হ্যাভ 3 অফার্স, তোমার কাছে 3টি অফার আছে। অফার এ যেটি আছে, পে ফুল ইন ক্যাশ, সম্পূর্ণ টাকাটা তুমি নগদে পরিশোধ করে দিবে। এই যে তুমি একটি অ্যাপার্টমেন্ট কেনার কথা চিন্তা করছো, এর মূল্য হবে 40 লক্ষ টাকা। এর জন্য 3টি অপশন তোমাকে দিয়েছে। প্রথম অপশন হচ্ছে পে ফুল ইন ক্যাশ, সম্পূর্ণ টাকা নগদে পরিশোধ করো। তাহলে সম্পূর্ণ টাকা যদি আমি নগদে পরিশোধ করি, তাহলে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে? 40 লাখ টাকা। এর বর্তমান মূল্য কিন্তু 40 লাখ, কারণ এখনই যদি আমি টাকা পরিশোধ করি তার বর্তমান মূল্য 40 লাখেই থাকবে। বিতে বলা আছে পে 25% অফ দি কস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি, যে এখনই নগদে পরিশোধ করতে পারবে তুমি 25%। তো 40 লক্ষ টাকার 25% কত আসে? 10 লক্ষ টাকা এখন পরিশোধ করতে হবে। এবং পে করতে হবে টাকা 8,25,000 ইচ ইয়ার, প্রতি বছর 8,25,000 টাকা পরিশোধ করতে হবে ফর দি নেক্সট 5 ইয়ার্স। এখানে যেহেতু ইচ ইয়ার বলেছে, প্রতি বছর 8,25,000, তো এটাকে আমরা বলবো এনুইটি। প্রতি বছর তাহলে এনুইটি বলবো। তাহলে এরকম পরিশোধ করতে হবে 5 বছর। তাহলে এই যে এনুইটি দেওয়া আছে 8,25,000 টাকা, এটার আমরা পিভি নির্ণয় করে নেব। এই এনুইটিটার পিভি নির্ণয় করবো। আর আমাদের এখানে প্রথম পিভি আছে 10 লাখ, এর সাথে এনুইটির পিভিটা আমরা যোগ করলেই টোটাল পিভি পেয়ে যাব। সিতে বলা আছে পে 60% অফ দি কস্ট ইন ক্যাশ, টোটাল যে কস্ট আছে 40 লাখ টাকা, এর 60% নগদে পরিশোধ করতে বলা হয়েছে। এন্ড টেক এ লোন অফ টাকা 16 লাখ, এবং 16 লক্ষ টাকা লোন নিতে বলা হয়েছে ফ্রম বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন থেকে এট 15% ইন্টারেস্ট, 15% সুদে, টু বি রিপেড, যেটা পরিশোধ করা হবে ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, সমান মাসিক কিস্তিতে, ওভার দি নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছরে। হুইচ অফার শুড ইউ অ্যাকসেপ্ট, কোন অফারটি তোমার গ্রহণ করা উচিত? আবার বলে দিয়েছি, অ্যাজ ইউ, মনে করো 12% অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয় হচ্ছে 12%, অথবা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, বা কস্ট অফ ক্যাপিটাল 12%। এখানে
আমরা পুরো অঙ্কটা একসাথে চিন্তা না করে এক একটা অফার আগে কমপ্লিট করি। হ্যাঁ, তো প্রথম অফার এটা কমপ্লিট করব। আমরা ডিসিশনটা কিভাবে দিব, এই 3 অফার্স এর মধ্যে আমরা কোন অফারটি নিব একটু খেয়াল করো। এখানে তো আমি একটি অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছি, আর অ্যাপার্টমেন্ট যদি আমি পারচেজ করি তাহলে আমাকে টাকা পরিশোধ করতে হবে। কেমন, এখানে পে এর কথা বলা আছে, তাহলে যে টাকাটি সবচেয়ে কম এটি আমার জন্য কিন্তু ভালো হবে, যে টাকাটি সবচেয়ে কম। তো আমরা দেখব এর ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব, বি এর ক্ষেত্রে টোটাল প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব, সি এর ক্ষেত্রে টোটাল প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। তিনটি প্রেজেন্ট ভ্যালুর মধ্যে যেটির প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে কম আমরা ওইটি বাছাই করে নিব, কারণ এখানে আমাদের খরচ কম পড়বে। তাহলে রিকোয়ারমেন্ট এর জন্য যদি আমি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে চাই, রিকোয়ারমেন্ট এ তে প্রেজেন্ট ভ্যালু 40 লাখ, কারণ হচ্ছে ডাউন পেমেন্ট। আমরা সাথে সাথে যদি কোনো পেমেন্ট করে ফেলি তাহলে সেটাকে বলে ডাউন পেমেন্ট। এতে কিন্তু বলা আছে পে ফুল ইন ক্যাশ, সম্পূর্ণ টাকা নগদে পরিশোধ। তাহলে নগদে সম্পূর্ণ পরিশোধ করে দিলে এর প্রেজেন্ট ভ্যালু আসে 40 লক্ষ টাকায়, যা আছে তাই। আমরা যদি অফার বি এর কথা চিন্তা করি, অফার বি তে বলা আছে কি 25% ইন ক্যাশ, আর বাকিটা হচ্ছে এনুইটি ইচ ইয়ার, প্রতি বছর 8,25,000 টাকা দেওয়া হবে। তাহলে বিতে যদি আমি পিভি নির্ণয় করতে চাই তাহলে বি এর পিভিটা হবে ডাউন পেমেন্ট প্লাস পিভি অফ এনুইটি। ডাউন পেমেন্টের সাথে এনুইটির পিভি আমরা যোগ করব, তাহলে আমরা টোটাল পিভি পেয়ে যাব। আর ডাউন পেমেন্ট যা আছে তাই পিভি। তো আমরা ডাউন পেমেন্ট কত আসে 25%, 40 লক্ষ টাকার 25% দিব সমান সমান 10 লক্ষ টাকা আসে। এখন আমরা পিভি অফ এনুইটি নির্ণয় করব, আর এনুইটির ক্ষেত্রে প্রতি বছর টাকার পরিমাণ 8,25,000, এরকম বছর হচ্ছে 5, আর সুযোগ ব্যয় হচ্ছে 12%। তোমরা খেয়াল করো এখানে কিন্তু আমরা 15%-এ যাচ্ছি না, কারণ 15% হলো অফার সি এর জন্য ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, আমরা প্রতিষ্ঠানের সুযোগ ব্যয়ে থাকব। তাহলে আমরা লিখব পিভি অফ এনুইটি নির্ণয় করার ক্ষেত্রে হেয়ার এ ইকুয়াল টু 8,25,000 প্রশ্নে দেওয়া ছিল, এন ইকুয়াল টু 5 বছর ছিল, আর ইকুয়াল টু 12% 0.12 লিখলাম। এটার পিভি নির্ণয় করব। তো পিভি নির্ণয় করতে গিয়ে আমরা পিভির সূত্র লিখলাম, পিভি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তোমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, দুটি সূত্র মুখস্থ করলেই হবে। ইকুয়াল টু এ এর মান বসালাম এবং আর এর মান বসালাম, n এর মান বসালাম। এই অংশটুকু সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে 3.605 পাওয়া যায়। তাহলে টাকা আসে 29,74,125 টাকা। খেয়াল করো তুমি ডাউন পেমেন্ট দিয়েছো, মানে এখনই পরিশোধ করেছো 10 লক্ষ টাকা, মানে 25%, আর প্রতি বছর দিয়েছো 8,25,000 টাকা, এমন 5 বছর। তাহলে এই দুটি অংশ যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল পিভি পেয়ে যাই। সো পিভি ইকুয়াল টু 10 লক্ষ টাকা যেটা ডাউন পেমেন্ট, আর যে এনুইটি দিয়েছি তার পিভি হচ্ছে 29,74,125 টাকা। তাহলে দুটি যোগ করলে আমরা পিভি পাই 39,74,125। খেয়াল করো অফার এতে কিন্তু তুমি এখনই পরিশোধ করতে পারো 40 লাখ, পে ফুল ইন ক্যাশ। আর অফার 2 তে যদি যাও তাহলে যে টাকা তুমি পরিশোধ করো তার প্রেজেন্ট ভ্যালু 39,74,125। এই দুটি অফারের মধ্যে যদি আমি ডিসিশন দিয়ে দিই তাহলে আমরা বলবো আমি অফার বিটা বাছাই করব, কারণ বিতে যে টাকা আমি পরিশোধ করি তার বর্তমান মূল্য এর চেয়ে কম। এখন আমরা অফার সিটা নিয়ে আলোচনা করব। অফার সিতে আবার টোটাল পিভি নির্ণয় করব। টোটাল পিভির মধ্যে দুটি বিষয় আছে, একটি ডাউন পেমেন্ট আছে 60% ছিল, প্লাস পিভি অফ ইনস্টলমেন্ট, কিস্তির পিভি নির্ণয় করব। ইনস্টলমেন্টের টু পেমেন্ট অফ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন লোন। ওই যে ব্যাংক থেকে লোন নিয়েছ 16 লক্ষ টাকা, এই 16 লক্ষ টাকা তো তোমাকে পরিশোধ করলে হবে না,
কেমন? এই 16 লক্ষ টাকা বলেছে মান্থলি ইনস্টলমেন্ট দিতে হবে ব্যাংকে। হ্যাঁ, মান্থলি ইনস্টলমেন্ট দিয়ে টাকাটা পরিশোধ করবে। তাহলে মান্থলি ইনস্টলমেন্ট যে কত সেটা আমরা জানি না। ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে 16 লক্ষ টাকা, কিন্তু মান্থলি ইনস্টলমেন্ট আমরা জানি না। প্রথম ব্যাংকের লোনের ইনস্টলমেন্ট নির্ণয় করব, পরবর্তীতে ব্যাংক লোনের ইনস্টলমেন্টের আবার পিভি নির্ণয় করব। তাহলে আমরা ডাউন পেমেন্টের কাজটা করে নিই। এখানে ডাউন পেমেন্ট ছিল 60%, আসে 24 লাখ টাকা। এখন আমরা পিভি অফ ইনস্টলমেন্ট টু পেমেন্ট অফ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন লোনে পিভিটা নির্ণয় করব। এর জন্য আগে ইনস্টলমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ইনস্টলমেন্ট অফ BHBFC। আর ইনস্টলমেন্ট নির্ণয় করতে গেলে আমাদের গিভেন দ্যাট কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমরা লোন নিয়েছিলাম 16 লাখ টাকা, তাহলে 16 লাখ টাকা হবে আমাদের জন্য কি পিভি। কারণ আমরা যদি লোন নেই, এই লোনের টাকাটা আমরা হাতে পাই বর্তমানে, এটা আমাদের জন্য প্রেজেন্ট ভ্যালু হবে। n ইকুয়াল টু কত লিখবো? আমরা একটু প্রশ্নে যাই। প্রশ্নে আছে লোন নিয়েছে 16 লক্ষ টাকা 15% ইন্টারেস্টে, আর হচ্ছে 15% টু বি রিপেড, যেটা পরিশোধ করা হবে, ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তিতে। আমরা জানি মান্থলি হতে পারে, ইয়ারলি হতে পারে। আমরা এই পর্যন্ত অঙ্কগুলো ইয়ারলি করছিলাম, এখন মান্থলি ইনস্টলমেন্ট আসছে ওভার দি নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছর। যেখানে n এর মান আমি 5 লিখতাম, এখানে মান্থলি ইনস্টলমেন্ট হওয়াতে খেয়াল করো প্রতি বছরে কিন্তু 12 বার। কেমন? ইয়ারলি হলে প্রতি বছর একবার, তাহলে আমরা n এর মান কিন্তু 5ই লিখতাম। আর যেহেতু এখানে মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তি, তাহলে প্রতি বছরে কয় মাস? 12 মাস। তাহলে আসলে n এর মান 5 12 60 হয়ে যায়। আমরা এইভাবে লিখব, n ইকুয়াল টু 5 ইন্টু 12। অথবা আমরা যে কাজটা করতে পারি, মূল সূত্রে n ইন্টু m দিয়ে দিতে পারি, অথবা আমরা হেয়ার লিখে n ইকুয়াল টু 60 লিখতে পারি। আর ইকুয়াল টু 15% হচ্ছে বার্ষিক, আর যদি প্রতি মাসে হয় তাহলে আমাদের এটা কমে যাবে আরো। তাহলে আমরা কি করব? এই রেট অফ ইন্টারেস্টকে 12 দিয়ে ভাগ দিব। তো আমরা সূত্র লিখলাম পিভি ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখন মান বসাবো। পিভি দেওয়া আছে 16 লাখ টাকা, আমরা এনুইটিটা বের করব। এ ঠিক থাকবে, আমরা পিভি লিখলাম, সুদের হার লিখলাম। এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, তোমরা দেখো, এই যে আমরা এখানে সূত্রটি লিখলাম, এটা লিখে যেহেতু এখানে মান্থলি ইনস্টলমেন্ট বলা আছে, আমরা আরো যে কাজটা করতে পারি, আর এর নিচে m দিব, মানে আর কে m দিয়ে ভাগ দিব এবং n কে m দিয়ে গুণ দিব। তার মানে সূত্রটা হচ্ছে, যদি বার্ষিক কিস্তি না থাকে, মাসিক হয় অথবা দৈনিক হয় অথবা বাইমান্থলি হয়, তো এরকম যে ক্ষেত্রেই হোক না কেন, প্রতি বছর না থাকলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে m বলতে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার বোঝায়, এই mটা n এর সাথে গুণ করব এবং আর এর কে ভাগ দিব। হ্যাঁ, আর কে m দিয়ে ভাগ দিব, মানে হচ্ছে আর এর নিচে m আসবে এবং n এর সাথে m আসবে। এভাবেও লেখা যাবে। অথবা আমরা এইখানেই যদি n কে আমরা কনভার্ট করে ফেলি, যে n কে 5 বছর ছিল আর বছরে যেহেতু 12 বার, তাহলে 5 ইন্টু 12 আমরা 60 লিখে ফেলেছি। একইভাবে আর কে ভাগ দিয়ে লিখে ফেলেছি, তাও হবে। তো আমরা মান বসালাম। এখানে দেখলাম এ আসে 38,064। তার মানে আমি যে 16 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিলাম, ওই লোনের এনুইটি বা কিস্তি আসে 38,064 টাকা। এটা কিন্তু আমার পিভি না, বা এটা আমার খরচও না, এটা আমি প্রতি মাসে কিন্তু জমা দিই। কেমন? প্রতি মাসে আমি এটা ব্যাংকে কিস্তি দিই। এখন আমার কাজ হচ্ছে, ওই যে প্রতি মাসে ব্যাংকে 38,064 টাকা কিস্তি দিই, এই কিস্তিটার বা এনুইটিটার পিভি নির্ণয় করব। তাহলে পিভি অফ ইনস্টলমেন্ট, ওই কিস্তির পিভি নির্ণয় করব। তাহলে এখানে দেয়া আছে a ইকুয়াল টু 38,064
n ইকুয়াল টু আমরা জানি 5 বছর, কিন্তু যেহেতু মান্থলি বলা আছে 5 × 12 দিলাম। আর ইকুয়াল টু আমরা আগে যখন ব্যাংক থেকে লোন নিয়েছি, ব্যাংক লোনের যে ইনস্টলমেন্ট নির্ণয় করেছি, এইখানে রেট অফ ইন্টারেস্ট লিখেছে কিন্তু 15%। আর যখনই ইনস্টলমেন্টের পিভি নির্ণয় করব তখন আমাদের প্রাতিষ্ঠানিক সুদের হার নিব। হ্যাঁ, তো আমাদের সুদের হার অঙ্কে ছিল অপরচুনিটি কস্ট 12%, এখানে 12% ব্যবহার করতে হবে। পিভি ইকুয়াল টু হার, এটার পিভি লিখব। তো আমরা ফর্মুলা লিখব পিভি ইকুয়াল টু a × 1 + r হোল টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই r × 1 + r হোল টু দি পাওয়ার n। আমি আবারও বলছি, এখানে আমি n কে 60 তে কনভার্ট করে নিয়েছি মান্থলি থাকার কারণে, গুণ করে, এবং r কে ভাগ করে আমি 0.01 করে নিয়েছি। যদি এটা না করো তুমি, তাহলে এখানে r কে ভাগ দিবে m দিয়ে এবং n কে গুণ দিবে m দিয়ে। সেটাও করা যাবে। তো আমরা মান বসালাম। এই অংশটুকু সমাধান করলে ক্যালকুলেটরে আসে 44.955039 ইকুয়াল টু আসে 17,11,169, অর্থাৎ 17,11,169 টাকা আসে হচ্ছে এনইউটির পিভি। এখন আমরা কি করব, দুটি পিভি যোগ করে দিব। সো পিভি ইকুয়াল টু এই 24 লাখ হচ্ছে ডাউন পেমেন্টের পিভি, যেটি আমরা এখনই পরিশোধ করেছিলাম 60%, আর 17,11,169 হচ্ছে যেটা আমরা 16 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, ওই লোনের পিভি। আমি আবারও বলি, 24 লাখ টাকা খুবই সহজ, কিন্তু 17,11,169 টাকা বের করাটা একটু জটিল হয়েছে। কিভাবে? কারণ ব্যাংক থেকে আমি লোন নিয়েছি 16 লাখ, এই 16 লাখ কিন্তু আমার পিভির সাথে যোগ করলে হবে না, কারণ আমার খরচ তো 16 লক্ষ টাকা নয়। কেমন? তো আমি ওই অ্যাপার্টমেন্ট কেনার জন্য খরচ কত তা বের করার জন্য আমি ব্যাংক থেকে যে 16 লক্ষ টাকা নিয়েছি, এখান থেকে আমরা দেখলাম যে ব্যাংকে আমি কত টাকা দিয়েছি তা আগে বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য খরচ। তো ব্যাংকে দিয়েছি বলতে আমরা যেহেতু প্রতি মাসে দিয়েছি, তো প্রতি মাসে আমি এনইউটি নির্ণয় করেছি, ব্যাংকে 38,064 টাকা দিয়েছি। এখন আমি প্রতি মাসে 38,064 টাকা দিলে তার বর্তমান মূল্য কত তা নির্ণয় করেছি 17,11,169। তাহলে আমরা দেখলাম অফার এতে যদি আমি ফুল ক্যাশে পরিশোধ করি আসে 40 লক্ষ টাকা, অফার বিতে যদি আমি 25% ক্যাশ এবং 8,25,000 টাকা করে 5 বছর কিস্তি দেই বা এনইউটি দেই, তাহলে আমার টোটাল যে টাকা পরিশোধ করি তার পিভি আসে 39 লাখ টাকা। আর তৃতীয় যে অপশান ছিল সেখানে ডাউন পেমেন্ট ছিল 60%, 40 লাখের 60% 24 লাখ, আর ব্যাংক থেকে লোন নিয়ে লোনের খরচ বাবদ টোটাল পিভি 17 লাখ। এখানে আমাদেরকে টাকা দিতে হয় 41 লাখ। তাহলে এখান থেকে আমরা সবচেয়ে কম খরচ হয় কিন্তু অল্টারনেটিভ বিতে। তাহলে আমরা একটি কমেন্ট দিয়ে দিব, ডিসিশন হচ্ছে সেন্স, যেহেতু পিভি অফ পেমেন্ট অফ অফার বি ইজ দ্য লোয়েস্ট, এটা যেহেতু সবচেয়ে কম, অফার বি শুড বি সিলেক্টেড। আমি অফার বিটাকে সিলেক্ট করব। আবার আমি বলছি, এখানে কিন্তু আমি 41 লক্ষ টাকা বেশি টাকাটা সিলেক্ট করিনি, কারণ এখানে আমি টাকা পরিশোধ করছি, কাজে যেটি কম সেটি আমরা সিলেক্ট করেছি। যদি বিপরীত ক্রমে আমি অ্যাপার্টমেন্ট বিক্রি করতাম, তো বিক্রি করলে তো আমি টাকা হাতে পেতাম, তো হাতে পেলে তখন আমি বেশি মূল্যটা নিতাম, তখন বলতাম অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড। যেহেতু এখানে টাকা পরিশোধ করেছি, তাহলে পেমেন্ট থাকার কারণে যেটি কম লোয়েস্ট সেটি আমাদের সিলেক্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 4 নম্বর যে প্রবলেমটি আছে, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড পেজ 12.5% ইন্টারেস্ট অন ডিপোজিট। ডিপোজিটের উপর সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড 12.5% সুদ দেয়, হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি, যা কোয়ার্টারলি কম্পাউন্ড করা হয়। ইফ টাকা 1 লাখ ইজ ডিপোজিটেড টুডে, যদি 1 লক্ষ টাকা আজকে জমা দেওয়া হয়, হোয়েন ইট উইল বি ডাবলড, কখন এটি দ্বিগুণ হবে। এনইউবিবিএ ফিনান্স 2015 সালের এই প্রশ্নটি আমি তোমাদের জন্য দিলাম, তোমরা এই প্রশ্নটি সমাধান করবে। এই টাইপের একটি অঙ্ক কিন্তু আমি প্রথম ক্লাসে সমাধান করিয়েছি, তোমরা এই অনুযায়ী অঙ্কটি সমাধান করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি সলভ করে দেব।
এই অঙ্কটি অবশ্যই তোমরা খাতায় লিখবে, লিখে সমাধান করে তোমরা কমেন্টে তোমার সমাধানের ছবিটা দিয়ে দিতে পারো, আমি দেখবো কে কিভাবে অঙ্কটি করেছো। এই 4 নম্বর অঙ্কটি এনইউ বিবিএ 2015 সালের অঙ্কটি তুমি খাতায় করে একদম শুদ্ধভাবে করে তারপর কমেন্টে জানাবে, হ্যাঁ, উত্তরটা কত আসলো, অথবা এই অঙ্কের ছবি তুলে দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইম ভ্যালু অফ মানি থেকে আমি আজকে একটু জটিল প্রকৃতির 3টি ম্যাথ আলোচনা করেছি। একটি এনইউ 2018 এর, আর অন্যটি এনইউ এর প্রবলেমই, কিন্তু আমার সঠিক সালটা মনে পড়ছে না, আর আরেকটি 2015 সালের ছিল। আমরা এই অঙ্কগুলা শিখবো না, যে আমরা প্রবলেমটা শুধু সলভ করার উপায়টা শিখবো না, আমরা যে কি কি বিষয় থাকলে এনইউটি থাকলে কি কাজ করতে হচ্ছে, কখন আমরা এটাকে এনইউটি বুঝবো, কখন প্রেজেন্ট ভ্যালু বুঝবো, কখন ফিউচার ভ্যালু বুঝবো, এই বিষয়গুলো বোঝা অতীব জরুরি। তাই প্রশ্নটা তোমরা একটু বুঝে বুঝে পড়বে, তাহলেই সহজ হয়ে যাবে। আর সূত্র তো খুব বেশি নয়, 4টি সূত্র দিয়ে সবগুলোই সমাধান করা গেল আমরা দেখেছি। তাই আমরা সূত্রগুলো আবার মুখস্থ করব, করে প্রবলেম সলভ করব। তো আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।